তবু কি করে পুনরায় ভুলটা করলো? ওই যে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তার হয়েছিল সেই দশা। পানিতে তার চোখ টইটুম্বুর হয়ে গেল। কিন্তু তার এই অশ্রু সকলের নিকট এখন নাটক বই কিছুই নয়। তা সে জানে আজ নিস্তব্ধ স্যার তাকে যে শাস্তি দেয় সে মাথা পেতে নেবে। অনেক তো হলো হতকারিতা, ধ্বংসলীলা। এখন সে শীতল হতে চায়। কুমতলব এটে কি হলো? উল্টো তার এই বিপদ বাড়লো, বই কমলো না। এবার একটু প্রায়শ্চিত্ত করা যাক তবে। নিস্তব্ধ আরিফুল হকের দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম আপনার মেয়ের পুনরায় একই কাজে পুনরাবৃত্তি ঘটলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মানসে আরাধ্য দুজনের শিক্ষা হবে। সকলে তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি চাই দুজনের বিয়ে হবে। হুম, তবে এখনই নয়, যোগ্য ডাক্তার হয়ে ওঠার পরে তবে। মানসে আরাধ্যকে যে অবহেলা করেছিল তার শাস্তি সে এর মাধ্যমেই পাবে। আপনার মেয়ের ছোট মস্তিষ্ক আরিফুল সাহেব, এখন ওর ব্রেনদের পরিপুষ্টিটা লাভ করেনি। আপনার মেয়ে আমায় কথা দেবে সে ভবিষ্যতে কোনো আর এমন কাজ করবে না। আরাধ্যকে সে না চাইলেও মেনে নেবে। আর আরাধ্য সে তো মাছেকে পছন্দ করত, কিন্তু আজ যে ধারণা হলো মাছের প্রতি আরাধ্যর, তাতে তাদের মাঝে ফাটল ধরেছে কিনা খানিকটা। মাঝে নিজের চেষ্টা আরাধ্যর মনে সে ফাটল মেটাবে। আপনারা আমার মত বিরোধ করবেন না। সকলে বিস্ময় নিয়ে নিস্তব্ধর পানে চাইল। সুজন নিজেও খানিকটা হকচকালো বন্ধুর এমন কথায়। অতঃপর দুজনের বাবা মা উভয় চুপ রইল। কি বলবে তারা? এই মেনে নেওয়া ছাড়া তো তাদের কোনো উপায়ও নেই। ছেলে মেয়ের কৃতকর্মে তাদের মাথা হিট হয়ে আছে। আরাধ্যর বাবা মা দুজনেই একটু অসন্তুষ্ট। তারা কেউই ছেলের জন্য এমন বউ আশা করেননি কখনো। তাছাড়া ছেলে তাদের এখনো অনেকটা ছোট। মিসেস মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে মানসাকে পরখ করতে লাগলো। ভদ্রমহিলা খানিকটা খুঁতখুঁতে কড়া মেজাজের। মানসা মাথা নিচু করে বসে আছে। অস্বস্তি, লজ্জা, ভয়, সংকোচ সব তার মাঝে বাসা বেঁধেছে। মানসাকে পরখ করার মাঝে ভদ্রমহিলা আরাধ্যর গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। ছেলেকে ইচ্ছে করছে তার এখনই পুঁতে ফেলতে। শেষ পর্যন্ত একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার এতদিনের শিক্ষাকে বিসর্জন দিয়ে দিল ছেলেটা। সবাই চমকে উঠল। নিস্তব্ধ কিছুই বলল না। তার যা বলার সে বলে দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে নিস্তব্ধ আরিফুল হকের উদ্দেশ্যে শুধালো, ও মিস আরিফুল হক, আমি আমার ওয়াইফকে আপনার কলেজে আর পড়াচ্ছি না, প্রশ্নে ওঠে না। তার মাইগ্রেশনের মাধ্যমে আমি ঠিক অন্য কলেজে ভর্তি করে নেব। তাতে আমার বিন্দু পরিমাণ সময় লাগবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আর আপনার হসপিটালে থাকছি না, শিক্ষকতা চিকিৎসা কোনোটাই থাকছি না। এই পর্যায়ে আরিফুল হক হতবাক হয়ে তাকালেন নিস্তব্ধর পানে। নিস্তব্ধ এতটা কঠোর হবে সে ভাবতেই পারেননি। নিস্তব্ধ আসার পর তার হসপিটাল কলেজ দুটোরই বেশ উন্নতি হয়েছে। একমাত্র নিস্তব্ধর চতুর বুদ্ধিমত্তার জন্যই তা সম্ভব হয়েছে। নিস্তব্ধ আর সুজন বেরিয়ে গেল তৎক্ষণাৎ। আরিফুল হক পিছু ডাকলেও নিস্তব্ধ আর তা শোনার প্রয়োজন বোধ করল না। আরাধ্যকে টানতে টানতে তার বাবা মা নিয়ে গেল। আরিফুল হক মানসার হাত শক্ত করে ধরে বসে রইল খানিকক্ষণ সেখানেই। আশার কাছে থেকে সব শুনে তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। জনাব তবে কাল এসব কাণ্ড ঘটিয়ে এসেছে। সয় নিতে পারলেও প্রিয় বান্ধবীকে ছাড়া অন্য কলেজে যাবে সেটা সে মেনে নিতে পারল না। নিস্তব্ধর সঙ্গে সে কথা বলবে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এসব কিছু জানলি কি করে? আশা আমতা আমতা করল। এখন সত্যিটা সে বলবে কেমন করে? এগুলো তো সে সুজন স্যারের কাছ থেকে জানতে পেরেছে। তাসফিকে বলবে কেমন করে? আশা মিছে বিরক্তি প্রকাশ করার চেষ্টা করে বলল, বলেছে, আমি শুনেছি একজনের থেকে। তোর এত জেনে কাজ নেই। আমি শুধু জানি যে করেই হোক নিস্তব্ধ স্যারকে তুই বোঝাবি। তোকে ছাড়া আমি একা কিছুই করতে পারবো না দোস্ত, প্লিজ। তাসফি ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সব কেমন যেন অগোছালো মনে হচ্ছে তাসফির কাছে। সব ঠিক হয়েও বারবার ঠিক হচ্ছে না। তাসফি ফ্রেশ হয়ে থমথমে মুখে নিচে নেমে এলো। লোকটাকে নিচে পেলে সে নির্ঘাত আচ্ছা রকম করে কথা শুনিয়ে দেবে। কি পেয়েছেটা কি? তাসফির কাছে কিছু না জিজ্ঞেস করে নিজের মতো যা খুশি করে যাচ্ছে। সে তো তা কিছুতেই হতে দেবে না। পরিচিত জায়গা ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া কি এতই সোজা নাকি? সে না হয় গম্ভীর খাটাস লোক, মানিয়ে নিতেই পারে, কিন্তু তাসফি পারবে কেমন করে? উফ! নিচে নেমে তাসফি ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে রইল। বাসন্তী এলো তখন পরিপাটি হয়ে। মাহিন্দের বাড়িতে যাবে সে। তাসফিকে বসে থাকতে দেখে শুধালো, ও উঠেছিস? তা ঘুম কেমন হলো? তাসফি উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করলো, তোমার ভাই বাড়িতে নেই? কার কথা বলছিস? নিস্তব্ধ?
সে বাড়িতে আছে কি না সেটা তো আমার থেকে তোর ভালো জানার কথা রে। খেয়ালই করো না আপা, বলো। না নেই। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, মা বাড়িতে নেই। রুম্পা ডাইনিংয়ে তোর জন্য খাবার রেখেছে, খেয়ে নিস কেমন? আমি যাচ্ছি। বাসন্তী বেরিয়ে গেল। তাসফি উদাস ভঙ্গিতে বসে রইল, তার মাঝে ব্রেকফাস্টের তাগিদ দেখা গেল না। কাল এত কিছু ঘটে যাওয়ার পরেও আশা আজ কলেজে এসেছে। আসতে তো হতোই, গুরুত্বপূর্ণ ক্লাস আছে যে। স্বর্ণিধিও আসবে, তবে মনে হয় না আরাধ্য বা তাসফি কেউই আসবে। করিডোর পেরোনোর সময় সুজন স্যারকে দেখে আশা উল্টো দিকে হাঁটা ধরল। তা না করে উপায় আছে? তাকে দেখলেই তো স্যার খোঁচাতে থাকবে। এই তো কাল হঠাৎ মেসেজ পাঠালো তাকে সুজন স্যার। এত রাতে অনলাইনে কেন? কার সঙ্গে প্রেম করছিলে? ওফ, তোমার তো আবার বয়ফ্রেন্ডের অভাব নেই বোধহয়। যে কেউ এসে প্রপোজ করে আর অ্যাকসেপ্ট করে তাদের সঙ্গে প্রেম জুড়ে দাও। ভালোই খেলোয়াড় তুমি। তার লেখায় ছিল না কোনো রসকস, ছিল না কোনো আন্তরিকতার ছোঁয়া। সেই লেখায় ছিল শুধু আশাকে কটাক্ষ করে বলা কিছু বাক্য। আশার তখন মন মানসিকতা ভালো নেই, ফুঁসে উঠতে গিয়েও সে চুপ করে গিয়েছিল। উল্টো সহ্য করে নিয়ে কালকের ঘটনা জিজ্ঞেস করলো। সে জানে সুজন ছিল। সুজন প্রথমে বলতে না চাইলেও আবার আনমনি সবটা বলে ফেলল। আশা ধন্যবাদ জানালো, কিন্তু সুজন আবারও তাকে কটাক্ষ করে লিখল, ইটস ওকে, ধন্যবাদের প্রয়োজন নেই। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডদের ধন্যবাদ দিও, কেমন? আশা এবার তেতে গেল। আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, শুধু শুধু ফালতু কথা বলবেন না। ফালতু কথা তোমার বলার স্বভাব, আমার নয়। আর শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? শুনুন, আপনাকে আমি আগেও বলেছি, শিক্ষক আপনি কলেজে, আমার বাড়িতে নয়। ও আচ্ছা, মনে মনে তো তোমার শয়তানিতে ভরা। এই জন্যই তো একজন পুরুষ মানুষের ঘরে অনুমতি ব্যতীত ঢুকে তার ইজ্জত লুটতে যাচ্ছিলে। ভাগ্যিস পুরুষটা নিজেকে সামলে নিয়েছিল, না হলে সে দুর্বল হলে তো তার মান ইজ্জত সব ধুলোয় মিশে যেত। আশা দাঁতে দাঁত চাপলো, বুঝলো এই খোঁটা তার আজীবন শুনতে হবে। আশার আগে কটমট করতে করতে লিখল, আপনি একটা ফালতু লোক। সুজন রাগে ইমোজি দিল। আপনার ইজ্জত লুট হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। ফালতু লোক। সুজন চোখ বড় বড় করা ইমোজি পাঠালো, সঙ্গে সঙ্গে ফোন আসলো। আশা অফলাইন হয়ে গেল। হাফ ছেড়ে বাঁচলো, বড্ড সাহস দেখিয়ে ফেলেছে আজ সে। এরপর সুজন স্যার তাকে আস্ত রাখবে কিনা কে জানে, আর কতদিন তাকে এই খোঁটা শুনতে হবে কে জানে। কোন কুক্ষণে যে সে ও বাড়িতে গিয়েছিল। ছ্যা, রাত অনেক হওয়ায় আশা তাসফিকে তখন চেয়েও ফোন দিতে পারেনি। দাঁড়াও। পেছন হতে পুরুষালী কণ্ঠ শুনে আশা থমকে দাঁড়ালো, চোখ খিচে বন্ধ করে নিল। ইস, দেখে ফেলেছে তাকে, আজ আর রক্ষে নেই বোধহয়। আশার ঘুরে দাঁড়াতে হলো না, সুজন দ্রুত কদম ফেলে তার সামনে এসে দাঁড়ালো। করিডোর পুরো ফাঁকা, আশা দৌড়ে দেওয়ার সুযোগটাও পেল না। সুজন চোয়াল শক্ত করে শুধালো, কাল কি যেন বলেছিলে, আমায় আবার বলো। আশা আমতা আমতা করতে লাগলো। প্রশ্রয় দিয়েছি বলে সাহস বেড়ে গিয়েছে, তাই না? আশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন আবারও ধমক দিয়ে বলল, কল করছিলাম ধরনি কেন? উত্তর দাও। রাবিশ। আশা ভয়ে কেঁপে উঠল। সত্যি তার সাহসটা একটু বেশি বেড়ে গিয়েছে। তার তো এতটা বাড়বাড়া একদমই উচিত হয়নি। সে নিজেকে শুধরে নিবে। আশা। আচমকা স্বর্ণিধির ডাক শুনে আশা যেন প্রাণ ফিরে পেল। আশার পানে একবার চেয়ে সুজন হন হন করে সেই স্থান ত্যাগ করল। স্বর্ণিধি এগিয়ে এসে বলল, কি রে, কি করছিস? আশা বৃথা হাসার চেষ্টা করে বলল, ওই কালকের ঘটনা স্যারের থেকে শুনছিলাম। স্বর্ণিধি আর ঘাটালো না। এমনিতেই কাল আরাধ্যর ব্যাপারটা তারা কেউই এখনো হজম করে উঠতে পারেনি। ছেলেটা হঠাৎ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কল্পনায় ভাবতে পারেনি। তাসফি সোফার সঙ্গে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ ইনায়া এসে বসলো তার সামনের সোফায়। তাসফি মাথা তুলে চাইল। ইয়ানা কটাক্ষ করে বলল, এত কাহিনী করে আবার ফিরে এলে, বাবা দাম আছে তোমার, বলতে হচ্ছে। তাসফি মুচকি হেসে বলল, কি করব ভাবি বলুন? আপনার দেহর যে পরিমাণে চাপ দিচ্ছিল, না এসে উপায় আছে বলুন? না এলে সে আমায় গুম করে দিতেও দ্বিধাবোধ করতো না, বুঝলেন? নিজের ভালো কে না চায় বলুন তো? এই যে দেখুন না, কাল আপনি কেমন শাশুড়ি মায়ের ধমক খেয়ে শ্বশুর করে বাপের বাড়ি ছেড়ে চলে এলেন। নিজের ভালো চেয়েই তো, তাই না? কে চায় বলুন তো অযথাই ঝামেলায় জড়াতে? আমি তো আর আপনি নই, তাই না?
ইয়ানা চোয়াল শক্ত করে নিল। এসেছিল মেয়েটাকে একটু টাইট দিতে, কিন্তু এই মেয়ের মুখ দিয়ে তো কথার ফুলছুরি নয় বোমা ফাটে। সে তো ভুলেই গিয়েছিল অসহ্য। ইনায়া উঠে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে তাসফি মুচকি হাসল, কটাক্ষ করে পিছু ডেকে বলল, আরে ভাবি যাচ্ছেন কেন? একটু বসুন না, একটু গল্প গুজব করি। ইনায়া একবার তাসফির পানে চোখ গরম করে চেয়ে উপরে উঠে গেল। অসভ্য মেয়ে। তাসফি তাতে শব্দ করে হেসে দিল। কি অদ্ভুত, তার কালকের বিষয়টা নিয়ে মন খারাপ করা উচিত, কিন্তু তার মাঝে কোনোটাই অনুভব হচ্ছে না। বরং সে নিস্তব্ধ আর তার কলেজ ছাড়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। মন খারাপ হবে বা কেমন করে, তার ডাক্তার সাহেব তো তার সুযোগটাই রাখেনি। মাহিনদের বাসার সামনে আসতে বাসন্তীর রিকশা থামাতে বলল। ভাড়া মিটিয়ে সে নেমে পড়ল। বাসন্তীর মনের মাঝে হঠাৎ কেমন যেন অদৃশ্য ভয় বাসা বেঁধেছে। চিন্তায় কপালের চামড়ায় দীর্ঘ ভাঁজ পড়েছে। তার ভয়ের কারণটাও অহেতুক নয়। বাসন্তীর পরিবারের ব্যাপারে মাহিনের মা বোন কেউই কিছু জানে না। আবেদা বেগম কিছু জিজ্ঞেস করলেও বাসন্তী যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। নাটকটা আর কতদিন চালাতে হবে বাসন্তী? মাহিনকে আজই বলে দিতে হবে যা বলার। সে শুধু শুধু অহেতুক ঝামেলা করতে চায় না। দোতলায় উঠে কলিং বেল বাজাতেই পারুল এসে দরজা খুলে দিল। বাসন্তীকে দেখে তার চোখ চকচক করে উঠলেও পারুল চেঁচিয়ে বলল, মা দেখো, ভাবি এসে পড়েছে। ইয়াহু, ভাইয়া তোমার হবু বউ এসে পড়েছে, দেখো। মাহিন সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে বের হয়ে এলো। বাসন্তীকে দেখে মাথা চুলকালো। সে ভেবেছিল এতটা দেরি হলো বাসন্তী বোধহয় আজ আর আসবে না। তার পরনে লুঙ্গি এবং টি শার্ট। সঙ্গে সঙ্গে আবারও সে রুমের ভেতরে ঢুকে গেল। বাসন্তীর ভীষণ লজ্জা লাগছে। সে প্রথম আবেদা বেগমের কাছে যেতে চাইল। আবেদা বেগম তখন ভদ্র মহিলা, এখন অনেকটাই সুস্থ। তিনি চাইছিলেন এই সুযোগে বাসন্তীর বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা পাকাপোক্ত করে ফেলতে। আবার কখন অসুস্থ হয়ে পড়েন বলা তো যায় না। বাসন্তী তার কাছে গিয়ে কুশল বিনিময় করলেন। আবেদা বেগম হাতের কাজ শেষ করে তাকে নিয়ে সোফায় বসালো। পারুল শরবত এনে রাখলো টেবিলে। তিনি বললেন, দেখো মা, বয়স তো অনেক হলো, আর কতকাল একা থাকবো বলো? তুমি চলে এলেই আমি শান্তি পাই, একটু হাল ছেড়ে বাঁচি। মেয়েটাকেও আমার আবার পরের ঘরে পাঠানোর সময় চলে এলো বলে। আমি বুড়ো মানুষ, একা আর কত দিক সামলাবো। আমি চাইছিলাম তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলতে আর কি। নিজের বিয়ের কথা শুনতেই পারুল রেগে গেল। বলল, মা আগে ভাইয়ার বিয়ে হোক, তারপর আমারটা নিয়ে ভাববে। আমাকে তাড়াতে এত পায়তারা কেন তোমার? ভদ্রমহিলা মেয়ের দিকে চোখ গরম করে চাইলেন। আবেদা বেগমের কথায় বাসন্তীর ইতস্তত লাগছে খুব। সে এখন কি বলবে? আবেদা বেগম বোধহয় তার মনোভাব বুঝতে পারল। হাতের ইশারা করে বলল, তুমি বরং ছেলেটার সঙ্গে আগে একটু কথা বলে নাও, কেমন? যাও, ও ঘরেই আছে। বাসন্তী লজ্জা সংকোচ নিয়ে মাহিনের রুমের দিকে পা বাড়ালো। একটা ছেলের রুমে যাওয়া তার জন্য ভারী দৃষ্টিকটু যতই হোক। সময়টা তখন বিকেলের দিকে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তে শুরু করেছে। বাসন্তী বাড়ি থেকে বের হয়ে একটু মার্কেটে গিয়েছিল, তাতেই এতটা বেলা গড়িয়ে পড়েছে। মাহিন তখন ওয়াশরুমে বুঝতে পেরে বাসন্তী ব্যালকনির দিকে পা বাড়ালো। উদাসীন ভঙ্গিতে আনমনেই সে বাইরে তাকিয়ে রইল। ও, আপনি এখানে? মাহিনের কণ্ঠ পেয়ে সে পিছু ঘুরে চাইল। মাহিনের পরনে এবারে টি শার্ট ট্রাউজার। মাহিন এগিয়ে এলো। বাসন্তী জিজ্ঞেস করলো, তুমি কি যেন বলবে বলে দেখেছিলে? দেখো সন্ধ্যা হয়ে আসছে, তোমার কথা বলার শেষে দ্রুত বাড়ি ফিরতে চাই। আর তোমার মা কি বলছিল? দেখো, আমার মনে হয় এবারে তোমার আন্টিকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। শুধু শুধু তো তাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই বলো। সত্যি তো সে একসময় জানবেই, তখন সে কষ্ট পাবে তোমার আচরণে। মাহিন তার নিকট আরো খানিকটা এগিয়ে এলো। সূর্য ইতোমধ্যে অস্ত গিয়েছে। চারপাশে অন্ধকার ও গ্রাস করে নেবে খানিকক্ষণের মাঝেই। কোনো সত্যি কথা বলছেন আপনি বাসন্তী? মাহিনের এতটা কাছে আসায় সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে শুধালো, এই যে তুমি আমাকে পছন্দ করো, এগুলো সব নাটক। মাহিন বাসন্তীর চোখে চোখ রাখলো। তার চোখের গভীরতা বিশাল। বাসন্তী তাতে ঠাঁই হারালো। মাহিন ফিসফিস করে বলল, পছন্দ নয় বাসন্তী, ভালোবাসা। আপনাকে আমি ভালোবাসি। বাসন্তীর বুক কেঁপে উঠল। যার আভাস সে পেয়েছিল মাহিন তাই স্বীকার করেছে। অজানা আশঙ্কায় সে বড্ড ভয় পাচ্ছে। দেখো মাহিন, একদম হেয়ালি করো না। তোমার এইসব কথা ভালো লাগছে না। আন্টিকে সত্যিটা জানিয়ে দাও এবারে। মাহিন বাসন্তীর হাত চেপে ধরলো, কাতর স্বরে বলল, দেখুন বাসন্তী, আমি কোনো হেয়ালি করছি না।
আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনার বিয়ের আগে থেকে আমি মাকে যা বলছি সব সত্য। আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনি কি রাজি হবেন না? বাসন্তী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখো মাহিন, আবেগে ভেসো না। আমি একটা ডিভোর্সি মেয়ে। তাকে তুমি বিয়ে করবে, এই সমাজ কখনোই তা মেনে নেবে না। তুমিও পরে আফসোস করবে। তার চেয়েও বড় বিষয়, আমি তোমার থেকে বয়সে বড় মাহিন। এটা কখনোই সম্ভব নয়। মাহিন অস্থির হয়ে উঠল। আমি এসব জানি না বাসন্তী। আমার আপনাকেই চাই। প্লিজ আমায় ফেরাবেন না। তা হয় না। তুমি আমার থেকে আরো সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করো মাহিন। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি চাই না। আমি আপনাকেই চাই বাসন্তী। কেন বুঝতে পারছেন না? মাহিন অনেক অনুনয় বিনয় করল। এক পর্যায়ে সে বাসন্তীর মুখটা নিচে দু হাতের আঁচলায় তুলে বোঝাতে চেষ্টা করল। প্লিজ বুঝতে চেষ্টা করুন। এসব সমাজ আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে আপনিই মূল। বাসন্তী মাহিনের হাত ছাড়িয়ে রুমের ভেতরে চলে এলো, কিছুটা উচ্চ কণ্ঠে বলল, আমি ডিভোর্সি, বয়সে তোমার চেয়ে বড়। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে তার গ্যারান্টি কি মাহিন? তার চেয়ে বরং আমাদের আর না এগোনোটাই ভালো। বাসন্তীর চোখ বন্ধ করতেই তার চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ধারা। আবেদা বেগম দরজার সামনে থমকে দাঁড়িয়ে রইল। সে এসেছিল বাসন্তীকে ডাকতে। আবেদা বেগমকে সামনে দেখে বাসন্তী আরো ঘাবড়ে গেল। মাহিনও মাকে এখন একদমই আশা করেনি। আবেদা বেগম থমথমে কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি মাহিন? বাসন্তী এগিয়ে গিয়ে বলল, আসলে আন্টি, আমরা দুজনে কেউ কাউকে ভালোবাসি না। সবটাই নাটক ছিল। আমায় ক্ষমা করে দেবেন আন্টি। বাসন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে এলো। মাহিন তার পিছু যেতে গেলে আবেদা বেগম ওকে থামিয়ে বলল, দাঁড়াও, ওকে যেতে দাও। মাহিন অস্থির কণ্ঠে বলল। মা, তুমি বুঝতে পারছো না। আবেদা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। আর একটা কথাও বলবে না তুমি। আর কিছু আমায় বোঝাতেও আসবে না। আবেদা বেগম নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ছেলে তার সঙ্গে এই প্রতারণা করতে পারলো। কষ্টে তার বুক ব্যথা করছে। ছেলেকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি। এতটুকু বিশ্বাস নেই ছেলের তার উপর। এই দুঃখে তিনি মূর্ছা যাচ্ছেন। মাহিন মেঝেতে মাথা নিচু করে বসে রইল। সব ঠিক করতে গিয়ে আবার সব কেমন এলোমেলো হয়ে গেল। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললো না তো সে? আর একটু সময় নেওয়ার প্রয়োজন ছিল কি? একদিকে মা, অপরদিকে ভাই। পারুল তা কাকে সান্ত্বনা দিবে ঠিক বুঝে উঠতে পারল না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সবটা তার ছোট মস্তিষ্কের উপর দিয়ে গেল। রিকশায় চেপে সারাটা রাস্তা বাসন্তী নিঃশব্দে কান্না করতে করতে পার করল। শত চেষ্টা করেও তার চোখের পানি আটকানো গেল না। কেন এত কষ্ট হচ্ছে তার? পুনরায় একই কাজ কেন করতে যাচ্ছিল সে কষ্টে হৃদয়ে বড্ড পীড়া দিচ্ছে। ওসমান ভিলায় পৌঁছে বাসন্তী কোনো রকমে চোখের পানি মুছে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে গেল। কোনো প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না আপাতত। ইতোমধ্যে মাহিন অনেকবার ফোন করেছে তাকে, বাসন্তী একটাও রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিচ্ছু ভালো লাগছে না তার। নিস্তব্ধ সারা দিনে আর একবারও বাড়িতে ফেরেনি। তাসফি ফোন দিলেও রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েছে সন্ধ্যার পর বাসায় এসে সব খুলে বলবে। তাসফি মেসেজ পাঠিয়েছিল তার বদলি হওয়ার ব্যাপারে, তারও উত্তর দেয়নি লোকটা। তাসফি টোম ফুলিয়ে বসেছিল ব্যালকনিতে। নিস্তব্ধ, বেটা আসুক আজ বাসায়, একটা কথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলোভাবে বাড়ির ভেতরে ঢুকতে দেখল। তাসফি উঠে এলো দ্রুত। তাসফি বুঝতে পারলো না আপার হঠাৎ কি হলো। দরজা খোলো আপা, কথা আছে, শুনছো? থমথমে কণ্ঠে ভেতর থেকে উত্তর আসলো, রুমে যা তাসফি, কাল কথা বলবো। আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমানো দরকার। আমি মেসেজ করে দিব, খোলো প্লিজ। কি বলেছি শুনিসনি? রুমে যা, এখন উঠতে পারবো না। তাসফি মন খারাপ করে আবারও রুমে ফেরত এলো। বেলকনির রেলিংয়ে ভর করে দাঁড়ালো। এই প্রথম আপা এতটা রুড বিহেভ করলো। কি হলো হঠাৎ তার? সকালে তো ভালোভাবেই বের হলো। তাসফির ভাবনায় এতটাই বিভোর যে কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে খানিকটা সময় লাগলো। রমণী হঠাৎ নিজেকে কারো শক্তপোক্ত বক্ষে আবিষ্কার করলো। কেউ তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরেছে। তাসফি ঠিক জানে এই হাতের বাঁধন তার ডাক্তার সাহেবের ছাড়া আর কারো নয়। ভেবেছিল লোকটার সঙ্গে কথা বলবে না, অথচ এখন কথা না বলেও উপায় নেই। তাসফি হুঁশিয়ারি দিল, কি করছেন? ছাড়ুন, একদম ছবি নামায়। নিস্তব্ধ ফিসফিস করে বলল, আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বউ, একটু রিল্যাক্স হতে দাও প্লিজ।
তোমার মাইগ্রেশন সঙ্গে আমার অন্য হসপিটালে জয়েন্ট হওয়ার কাজ, বুঝছো? শুধু শুধু রাগ করছেন আপনি মিসেস নিস্তব্ধ। খানিকক্ষণ যেতে তাসফির চট করে সামনে ঘুরে বলল, কেন করছেন এসব? আমি সবাইকে ছেড়ে নতুন কলেজের নতুন পরিবেশে কি করে মানিয়ে নেব বলুন? সম্ভব না, বোঝার চেষ্টা করুন প্লিজ। নিস্তব্ধ রেগে গেল। মানুষ চাইলে কোনো কিছু অসম্ভব নয় তাসফি। তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেটা সত্যি চেষ্টা করবে। কোথায় স্বপ্ন পূরণ করছো সেটা ফ্যাক্ট নয়। যেখানে একবার আমার ব্যক্তিগত জীবনের দিকে কি আঙুল তুলেছে, সেখানে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কোনো কিছু মানিয়ে নেওয়াটা আমার ধাঁচে নেই। সোজা সোজে খোলাখুলি লুকোচুরি ব্যাপার স্যাপার আমার সাথে যায় না। তো আমার থেকে তা আশা করাটাও তোমার জন্য বোকামি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, বোঝার চেষ্টা করে বউ, যা করছে আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই, আমাদের দুজনের জন্যই বেটার। ক্ষণিকের দুঃখ ভবিষ্যতে যদি সুখ দেয় তবে তাতে ক্ষতি কি বলো? তাসফির টম ফুলিয়ে রাখলো, এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। নিস্তব্ধ শ্বাস ফেলে বলল, এই বোকামে কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, তোমার জন্য নতুন কলেজে গিয়ে একটুও খারাপ না লাগে তার ব্যবস্থা আমি করে দেবো, খুশি তো? তাসফি নাক টেনে শুধালো, সত্যি তো? কথার খেলা বলে ভালো হবে না কিন্তু, প্রমিস? আচ্ছা, প্রমিস। তাসফি মুচকি হাসলো। নিস্তব্ধ সযত্নে অর্ধাঙ্গিনীর ললাটে চুম্বন করল। তাসফি চোখ বন্ধ করে নিল। রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত। দূরের ল্যাম্পপোস্টগুলো জ্বলে আছে দীর্ঘক্ষণ, সেই সন্ধ্যা থেকে। এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুংটাং মেসেজের শব্দে অবাক হলো। সুজন ভ্রুকুচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাজলামো করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেবেন। আশার হঠাৎ এমন মেসেজে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে? সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেলল, লিখল, তোমার কথা বুঝলাম না, আর কখনো ফাজলামো করবো না মানে? কি হয়েছে? ক্লাস করবে না কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধল খানিক। কি হলো হঠাৎ এই মেয়েটার? চিন্তিত মুখে সুজন নিচে নেমে সোফায় বসল। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরে স্বরে বলল, কখন এলি বাবা? মাত্রই। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে, এই আশায় যে আশা তার মেসেজ দেখল কিনা। কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠলেন, হ্যাঁ রে, ওই যে তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলে কি আর না হলো কি? না তা কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি। আর একবার নিয়ে আসিস না বাড়িতে? কেন? ওকে কেন বাড়িতে আনতে যাবো আমি মা? সেদে সেদে কেউ কখনো ঘরে তেলাপোকা ঢুকিয়েছে? কখনো দেখেছো? আর মিষ্টি জিনিস বেশি ঘরে আনতে নেই মা, পিঁপড়াই সেয়ে যাবে ঘর। আর মিষ্টি তুমি কি করে বুঝলে? তুমি কি ওকে চোখে দেখেছো? শোনো ছেলের কথা, কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটা আর একবার আসলে ওর চাচা চাচির নম্বরখানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করছে বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবু এক কথা বারবার বলতে থাকো। এসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা? শোন না। ওগো শুনছো? দেখো তোমার ছেলে রাতের বেলা আবার বেরিয়ে গেল। এই ছেলেটাকে নিয়ে না আর পারি না। তাসফি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। তাসফি তৎক্ষণাৎ পিছু ঘুরে চাইলো, চোখ ছোট ছোট করে শুধালো, কোথায় যাচ্ছেন? বাইরে? এই 10টার সময় আপনি কেন বাইরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি? হ্যাঁ, যা ভাবেন সেটাই বলুন। যদি না বলি? তাসফি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধর সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধালো, কেন বলবেন না শুনি? বলতে আপনি বাধ্য, বুঝেছেন? তাই নাকি? জি আজ্ঞে। বলবো না, কি করবে? তাসফি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না? আমিও আপনাকে যেতে দিব না। দেখি কি করে যান আপনি।
নিস্তব্ধ দুষ্ট হাসলো, এটাই তো সে চাইছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এক মুহূর্তে ছুটিয়ে ফেলবো। তাসফি আরো রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখি কি করে ছোটান। নিশ্চিত এই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে। নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেলল। তাসফি মুখ কাদো কাদো করে ফেলল। ভাবল এই বুঝি নিস্তব্ধ চলে যাবে, কিন্তু না। তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফির হাত ধরা সমেতেই সামনে ঘুরে তাসফির কোমর আঁকড়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাসফির মনে হলো সে ছোট একটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে নড়াচড়া করার কোনো জো নেই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। নিস্তব্ধ ফিস ফিস করে শুধালো, এই তাসফির বাঁধন ছিল নিস্তব্ধ ইয়াসেরের ছুট পাওয়া যে বড্ড নিস্তব্ধ কখনো ছোটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরো দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে, বুঝছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকা মেয়ে, আমি কোনো অতৃপ্ত তাত্তার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মার কি প্রয়োজন বলো তো? মোরের মাথার দোকানে যাচ্ছে, সুজন ওরা আসছে। শুনে নিয়েছ? হ্যাপি? তাসফি লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা উঁচু করে চাইতেই মুহূর্তেই দুজোড়া ওষ্ঠের আলিঙ্গন ঘটল দৃঢ় প্রত্যয়ে। তাসফি ভ্যাবাচেকা খেল। হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনায় ছিল না। তাসফি নিস্তব্ধ ঠোঁটে কামড় বসালো, তবু নিস্তব্ধ ছাড়ল না। তাসফির দম বন্ধ হবার জোগাড়। হাতে খামচি দিল, নিস্তব্ধ ছেড়ে দিল এবারে। ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। বলেই পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ও ব্যথায় কুকড়ে উঠল তাসফি। তাসফি পেছন থেকে রাগে ফেটে পড়ল, অসভ্য লোক, সবসময় শুধু ধান্দা। তোর বদমাস লোক, ছি। তার ঠোঁটটা শেষ রাক্ষস এত জোরে কামড় দিয়েছে। সেও সুযোগ বুঝে প্রতিশোধ নিয়ে নিবে। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখল সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধহয় দেরি হলো আসতে, কিন্তু পরিবেশ কেমন নীরব শান্ত মনে হলো তার কাছে। এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে, মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে, আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করলো, অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাসুরি কেমন করে? কথা নেই বার্তা নেই, দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস, খায় নাকি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস ভাই? এখন এদের দেখ, আমি আধা ঘন্টা যাবৎ দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আর বারবার ফোন দেখেই যাচ্ছে, মানেটা কি ভাই? আমি বিরক্ত এদের কাণ্ডে। নিস্তব্ধ এবারে দুজনের হাত টেনে দাঁড় করালো, হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেললো দোকানে। মামার উদ্দেশ্যে বলল, মামা কাছে থাকলে দিন তো, এদের মুখের অদৃশ্য টেম আগে কেটে নেই। কি হয়েছে আমিও দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই, এমনিতেই ভালো লাগছে না। সুজনও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধর কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটাই প্যারাময় ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে পাই প্যারা, ফোনে পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহের চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তো এই প্যারাটা দিয়েছে কে শুনি? এই তোর আবার প্রেম টেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। বেটারা ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে দেখ বেকা হয়ে গেছে, এখন এখানে এসে দেবদাসগিরি করছে। হালাগো পশ্চাৎ বরাবর দিলে যদি মুখে মুখে কথা ফোটে। নিস্তব্ধ এবারে সিরিয়াস হয়ে বেঞ্চে বসল। দেখ সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমার ভালো লাগে, বল। সৃজনও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, আমরা বন্ধু হয়েছি কি করতে, তবে মনের কথা খুলে বল, যদি আমরা কোনো সলিউশন দিতে পারি। মাহিন ভীষণ দোটানায় ভুগছে। বাসন্তীর ব্যাপারটা নিস্তব্ধকে বলবে কি বলবে না, নিস্তব্ধ কেমন রিয়েক্ট করবে, নিস্তব্ধ যদি রেগে যায়, তাদের বন্ধুত্বে যদি ফাটল ধরে। কিন্তু একটা সময় না একটা সময় তার সবটা জানতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছে না, মা আরও দরজা খুলেনি। সব মিলিয়ে মাহিন প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব ফিল করছে, কিচ্ছু ভালো লাগছে না তার। সুজন বলল, আরে কিছু না ভাই, তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল, তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল,
মেয়ে তো পাচ্ছি না, মেয়ে না পেলে বিয়েটা করবো কাকে? সৃজন বলল। শালা দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলে আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে দিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করলো, বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল। আমায় নিয়ে পারলি কেন? সুজনের জন্যই আগে মেয়ে খোঁজ। এভাবে আরো খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। একটা সময় রাত বাড়লো। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিন বাইকে উঠতেই যাবে, তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল। দেখ মাহিন, আমি তোকে জোর করবো না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস, তবে ভাই বা বন্ধু হিসেবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায়, তখনই বলিস, আমি অপেক্ষায় থাকবো। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধ যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে। তাসফি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাক হলো। সে নিজেও এগিয়ে গেল ব্যালকনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধর কোনো সারা শব্দ পেল না। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসফি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল। কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যে কথা কেন বলছেন? আপনি নাকি মিথ্যে কথা বলতে পছন্দ করেন না, তবে এই যে কদিন যাবৎ সমানে মিথ্যে কথা বলেই যাচ্ছেন, তাতে কিছু হচ্ছে না তো? নিস্তব্ধ ছোট ছোট করে বলল। সেটা প্রয়োজনের স্বার্থে, তুমি বেশি কথা বলো। তাসফি ভেঙচি কাটল। নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। তাসফি উৎকণ্ঠা নিয়ে শুধালো। কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় নিয়ে যায়, তবুও চেষ্টা করে নিজেকে সামলে নেয়ার। নিস্তব্ধ তাসফির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল। কথা নয়, এইভাবেই ভালো লাগছে। কিন্তু তাসফি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসফি খানিকক্ষণ থেমে আবারও বলল। শুনুন। নিস্তব্ধ বিরক্ত সূচক শব্দ করে শুধালো। চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। তাসফি বলল। আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে। চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি ডাকলে দরজা না খুলে বলল মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না, ঘুমোবে। হঠাৎ কি হলো বলুন তো আপার? আগে তো কখনো এমনটা করেনি। তাসফির কথায় নিস্তব্ধর কপালেও চিন্তার ভাঁজ দৃঢ় হলো। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমের ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আসা মেসেজ নাই দেখতে পারে, তাতে তার তো এত উত্তেজনা হওয়ার কারণ নেই। সময় পরিবর্তনশীল, তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল 4টি দিন। সব কিছু নিয়ম মাফিকই চলেছে। তবে এই হাসি খুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের কারোর জন্য অপেক্ষা, কারো মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবেই। সে কারোর জন্য থেমে থাকবে না। সুন্দর স্নিগ্ধ একটি সকাল। সুজন ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করলো, তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজের ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যি মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধহয় সকলের জন্য একটু বেশি স্পেশাল। তারই বার্তা দিচ্ছে প্রকৃতি। তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসফির চিত্ত। চিন্তায় তার কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য। কি করছে, কোথায় গিয়ে ঘামটি মেরে আছে কে জানে। নিস্তব্ধ রাত সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা বলার জন্য তাসফিকে খুঁজছিল। মেয়েটা কি যে করছে সকাল থেকে কিচেনে কে জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করলো। ফিসফিস শব্দে নিস্তব্ধ আর চোখে ব্যালকনির দিকে চাইল। থাই গ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেল তাসফি কারোর সঙ্গে ফিসফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরো 2 দিন যাবৎ লক্ষ্য করছে। সে কাছে গেলে ঠাস করে ফোনটা কেটে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সঙ্গে এত কথা বলছে? নিস্তব্ধর কপালে চিন্তার দীর্ঘ ভাঁজ পড়ল। সে নিশ্চিত এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেবে। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজল। তাহলে এটাই ডান। আচ্ছা আমি রেডি থাকবো।
তাসফি পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করতে চট করে ফোনটা কেটে পেছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধ হয়। হঠাৎ নিস্তব্ধকে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোলো কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধালো, ও আপনি কখন এসে দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। সেটা ইম্পর্টেন্ট নয়, কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা আমতা করে প্রত্যুত্তর করল, কই না তো। কই কথা বলছিলাম। তো আমি কি ভুল শুনেছি? ফোন এমনিতে কানে রেখেছিলে বুঝে? তাসফি চট করে বলে উঠল, কি শুনেছেন? ওই আসলে ফ্রেন্ড স্বর্ণিধি ওর সাথেই কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন, নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়ে বলল, আজ দিনে ফেরা হবে, খানিকটা রাতে হতে পারে। ফোন নাও, ধরতে পারি, টেনশন করবে না। তাসফি মাথা নাড়াল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরি চোখে অবলোকন করল। সে চলে যেতে নিলেই তাসফি শুধালো, বললেন না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল, পিছু না ফিরে বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাঁপ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যের উত্তপ্ত বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয় সাহেব, ফিরোজা বেগম আর রুম্পা সবাই ওসমান ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গিয়েছে। তাদের সকলের উদ্দেশ্য গ্রামের বাড়ি যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছেন। নানির শরীরটা ভালো না বলে রুম্পাকেও সঙ্গে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না, তিনি যাবেনই সঙ্গে। পান্নার কান্নাকাটিতে আয়েশারও যেতে হচ্ছে। ভালোই হলো, অনেক দিন পর তারও গ্রামটা ঘুরে আসা হবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বই কি। গ্রামে যাচ্ছে চাচাতো, দাদি, শাশুড়ি সহ সকলকে দাওয়াত করতে। গ্রামের মানুষের একটু ভিন্ন অভিমতি। শুধু কার্ড পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে আমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম তাসফি আর ইনায়া দুই বৌমার উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের হাতে দুদিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাল বাদে পরশুই আমরা এসে পড়ব। তোমাদেরও নিয়ে যেতাম, তবে রিসেপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না, আর তাসফি একা কি করবে, তাই ইনায়া তোমায় রেখে যাচ্ছি। সাবধানে থেকো দুজন। ইনায়া শুধু মাথা নাড়ল, তার ভাবভঙ্গি বোঝা দেয়। তাসফি শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে তো আছেই, আপনার সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরো কিছু সাবধানী পানির ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝে সাদা রঙের গাড়িটা ওসমান ভিলার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতে তাসফি বাড়ির ভিতরে ফিরে এলো। ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মোটেও দুঃখ বোধ করছে না। কয়েক মিনিট পরের কথা, তাসফি ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখা গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এ বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন ভাবি? শোনো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনায়া কয়েক কদম হেঁটেও আবার ফিরে এলো। তাসফিকে সতর্ক করে বলল, শোনো মেয়ে, আমি যে যাচ্ছি এই কথা শাশুড়ি মাকে আবার বলতে যেও না। তারা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো, বুঝেছো? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার বলার কোনো প্রশ্নই ওঠে না, বরং সে যাচ্ছে বলে তাসফির আরো একটু বেশি সুবিধা হলো। যদি উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনায়া চলে যেতে তাসফি নিজের কাজ সারতে লাগলো দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝে অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। রাত তখন প্রায় 10টায় কাছাকাছি। নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানতো না আজ সবাই গ্রামের বাড়িতে গিয়েছে, কেউ তাকে বলেওনি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমে বাতিগুলো জ্বালায়নি? ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পাবে, কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগে হঠাৎ চারপাশে ঝিলিমিলি লাল, হলুদ, নীল রঙের ফেরি লাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ করে চট করে সামনে তাকাতেই নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম প্রায়। বাকরুদ্ধ নিস্তব্ধর হাতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফি লজ্জা মিশ্রিত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে
খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে আছে তা। তার মসৃণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েক পলক তার থেকে চোখ ফেরাতে পারল না। বিয়ের পর এই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে, সে তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? নিস্তব্ধর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার কল্পনায়ও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের দমকে হৃদয় জাগছে কবিতা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন বধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, হরন্ত প্রেম রবি ঠাকুর। নিস্তব্ধ চাউনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। নিজে থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে তাকে থাকতে তার আরো লজ্জা লাগছে। শব্দ স্বরনিধি, মেয়েটা ইচ্ছে করে তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। ইস! নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছন থেকে চাপড়ে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে পড়ল। কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখালো, উদ্বিগ্ন স্বরে প্রত্যুত্তর করল। আমার কি কেন? তাসফিও রাগে চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি, আর আপনি কাটবেন না? নিস্তব্ধ চমকে তাকালো। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এলো। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের উপরে স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব। তাসফিও ফিসফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক তুমি বানিয়েছ? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও, কাটি, একটু টেস্ট করি কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ, তারপর তো আসল তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধর বাহুতে থাপ্পড় বসালো। বেচারি আজ লজ্জায় আড়ষ্ট। তাসফি চাকু এগিয়ে দিল। নিস্তব্ধ কেক কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে বলল, দারুণ। তাসফি খুশি হলো, মুচকি হাসল। নিস্তব্ধ পুনরায় নিজের মুখে কেক পুরে নিল। তারপর আসন্ত মস্তিষ্কে খেলা করছে দুষ্টুমির ঝোলা। তাসফি কিছু বুঝে ওঠার আগে তাদের দুজোড়া ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করল। তাসফি দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নি, আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে বলল, খাওয়াতে পরে হবে। তাসফি পারে না, এখনই মাটি ফাঁক করে ঢুকে যায়। কন্ট্রোল মাইসেলফ এনিমোর প্লিজ, সামথিং। তাসফি নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। নিস্তব্ধর সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে কোলে তুলে নিল, তাকে নিয়ে ঠাস করে সোফায় শুয়ে দিল। তাসফি আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু সুরে শুধালো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সো টাইম লস করে বোকামি মাই প্রিন্সেস। তাসফির চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ নিচু হয়ে তাসফির পানে চেয়ে বলল, আজও কি অনুমতি প্রয়োজন? তাসফি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে, সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতপর কপত কপতির মধুর মিলনের সাক্ষী হলো এই অন্ধকারে মোড়া নিস্তব্ধ রাত। জায়ার স্পর্শে কাতর হলো পতি। সময় যত গড়ালো তাদের আলিঙ্গন গভীর থেকে গভীরতর হলো। নিস্তব্ধ ফ্রেশ হওয়া হলো না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদ মামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কিনা। আজ বুঝি স্বামীর সোহাগে ওই সুন্দরী রমণীও মেখে নেবে নিজের গায়ের কলঙ্ক স্বইচ্ছায়, সগর্বে। তাতে নেই কোনো ভয় অপবিত্রার ছোঁয়া, যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক আর হালাল সম্পর্ক। আহা, এতেই যে চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে প্যাঁচার ডাক শুনতেও মধুর লাগছে। হৃদয় মাঝে বাজছে গান, যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। সময় গড়িয়েছে অনেকটা, দীর্ঘ রজনীর পেরিয়ে খানিকটা। নিস্তব্ধর উন্মুক্ত বক্ষে তাসফি মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রেয়সীর ললাটে চুমু খেল। হঠাৎ কিছু মনে হতে সন্দেহজনক কণ্ঠে শুধালো, সকালে ফোনে কার সাথে কথা বলছিলে? আপনাকে তখন বললাম তো, সনিধির সঙ্গে। সত্যি? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।
আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত, তাই ভয় পাচ্ছিলাম আপনি আবার সব শুনে ফেলেননি তো। স্বর্ণিধি তো আমার এই আইডিয়া দিয়েছিল, আমার সাজিয়ে দিয়ে গেল, ডেকোরেশনে হেল্প করলো। নিস্তব্ধ ঠাট্টার স্বরে বলল, দেখেছো হাজবেন্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় অন্যর থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফি ভেঙচি কেটে বলল। কচু। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলো ধন্যবাদ। তাসফি লজ্জায় নিজ অর্ধাঙ্গের বক্ষে মাথা গুজল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়ম মাফিক সময় পার হলো। সূর্যিমামা উদয় হলো ধরণীর বুকে পূর্ব দিগন্তে। চারিদিকে আলো জলমল করে উঠল। সকাল তখন 10টা প্রায়। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? কারো তো আসার কথা নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালকের দিনটা ভালো কেটেছে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথাই নেই। হয়তো উদ্ভব হতে পারে কোনো নতুন কোনো বিপদের, হয়তো আগমন ঘটতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ তুই মিলিয়েই তো আমাদের এই মানব জীবন। চোখের তন্দ্রা ভাব নিয়ে যেতেই ঘুম ছুটে গেল তাসফির। চোখ পিটপিট করে চাইল সে, মুখে তার লাজুক হাসি। শত চেষ্টার পরেও প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি। চোখ মেলতেই চোখের সামনে দৃশ্যমান হলো তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানি। চুলগুলো তার এলোমেলো, যা রাতে তাসফির হস্তের দ্বারাই সৃষ্ট। দেখো কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়েই না ঘুমাচ্ছে পুরুষটা, অথচ লোকটা তার নিকট 1 নম্বরে লাগামহীন অসভ্য পুরুষ মানুষ, তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাবার খাওয়ার সুযোগটুকু দেয়নি। খিদেতে পেটে পাক দিচ্ছে। ইস, কত মজার মজার খাবারগুলো সে সারাদিন খেটে খুঁটে রান্না করলো, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে, ভালো থাকলেই ভালো। তবু আজ তাসফির দীর্ঘদিনের দেখা স্বপ্নটা পূরণ হলো। এই যে নিস্তব্ধর আলিঙ্গনে সে আবদ্ধ, আর মানব ঘুমন্ত। মানবের ঘুম ছোটার আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়, আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেলো নিস্তব্ধর বক্ষ মাঝে। একদিকে সারা রাত শুয়ে থাকার ফলে তার ঘাড় ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরতে নিলে আতকে উঠে কোনো রকমে নিজেকে সামলে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়লে তার হাড়গোড় একটাও আস্ত থাকতো না। সে যে সোফায় শুয়ে আছে তা তো তার খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধর পানে তাসফি এক ভ্রু কুঁচকে চাইল। তার ডাক্তার সাহেব বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তাসফির ভাবনার মাঝে পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফি ভ্রু কুচকালো। এই অসময়ে আবার কে এলো? ইয়ানা এলো না তো, কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো এক নাগারে এতবার কলিং বেল বাজানোরও বা কি আছে আশ্চর্য। ঘড়ির দিকে চোখ পড়তে তাসফি আতকে উঠল। প্রায় বেলা দুপুর 3টা বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার, এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসল। দৃঢ় কদমে এগিয়ে গেল দরজার নিকট। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখলো তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়ির অ্যালবামে দেখেছে। দৌড়ে এসে নিস্তব্ধকে ঠেলতে লাগলো সে। শুনছেন? উঠুন, আরে উঠুন না। বউ, আরেকটু ঘুমোতে দাও না প্লিজ, রাতে একটু ঘুমোতে পারেনি। আরে রাখুন আপনার ঘুম, উঠুন ফার্স্ট। আরে উঠুন তো, আপনার ফুপি এসেছে। ফুপি এসেছে শুনতে চমকে উঠে নিস্তব্ধ ঘুমু ঘুমু চোখে দাঁড়িয়ে পড়ল। খানিকটা আতঙ্কিত স্বরে প্রত্যুত্তর করল। ফুপি কোথায়? ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাইরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল। ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট, আর নিস্তব্ধ সে উদাম গায়ে প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি ব্লাউজ পেটিকোট দ্রুত গতিতে নিচের থেকে তুলে জড়ো করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান, দরজা খুলুন, আমি যাচ্ছি উপরে। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সে সময়টাও পাচ্ছে না। আহারে, নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধালো, কি বলছো কি বউ? এত বছর পর আমি ফুপির সামনে এইভাবে উদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডক্টর সাহেব,
নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ তার ফুপোকে কিছুটা ভয় পায়। ছোটবেলায় একদিন খাতায় হোমওয়ার্ক না করে স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুফো তা শুনে খুব মেরেছিল তাকে, পরে আবার আদরও করেছিলেন খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো আর স্কুল কলেজ কোথাও হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতে সবার থেকে ফুপো তাকে একটু বেশি স্নেহ করেন। ফুপু তার একরোখা মানুষ, খানিকটা বাচাল প্রকৃতিরও। দাদুর নাকচ করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে সেটেলড হয়েছে। বিয়ের পর এই প্রথম ফুপু তাদের বাড়িতে পা রাখবে, অথচ তারা কিনা কেউ জানেই না যে আজ ফুপু আসবে। ফুপু তো কাউকে জানায়ও নি। নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। ফুপু তার একটু থেকে একটু 19-20 হতেই কাজে ভুল ধরতে শুরু করে আর শোনায় এক গাদা ধারালো কথা তো নয়, যেন এক একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিল টুনি। এই টুনি ছোট্টখাট্ট কোনো টুনি নয়, এই টুনি তো শরীর বিশাল। নিস্তব্ধ দুরু দুরু বুকে দরজা খুলে দিল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুফু চোখ কপালে তুলে চাইলেন, তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 অনুভব, তোর এতটা অধঃপতন হয়েছে আমি জানতামই না। দেখলি এতদিন পর ফুপি এসেছে, কই ফিটফাট হয়ে থাকবি তা না করে নির্লজ্জের মতো উদাম গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম খেয়ে বসেছিস? দাদার মতো হয়েছে। আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দেবে, আগে জানলে আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যেতাম। তুই নাকি আবার ডাক্তার হয়েছিস, তা এইভাবে খালি গায়ে কি ডাক্তারিও সামলাস নাকি? ছি ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কোনো রকমে বলল, ফুপি তুমি ভেতরে এসে কথা বলো না, এসে বাদ দাও। এতদিন পর এলে আগে কেমন আছো সেটা বলো। সোহেল তিয়াশাকে নিয়ে আসো নি? কেমন আছিস তা তো দেখতেই পাচ্ছি রে অনুভব। আমিও দেখতে পাচ্ছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভেতরে তো ঢুকবই। আমি তো চলে যাবার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক, আমি কেন যাব? এই বাড়ি আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর, আগে তোর বউ দেখে নিই আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর ছেড়ে ফেললি, আর এই টুনি তা জানতেও পর্যন্ত পারলো না। ড্রাইভারকে বল আমার লাগেজ ভিতরে দিয়ে যেতে। এই তো এক্ষুনি যাচ্ছে ফুপি। ফুপু ভেতরে ঢুকে চারপাশে অবলোকন করে বলল, কি ব্যাপার রে, চারপাশ এত ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকিরা সবাই কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করলো, বুঝতে পারলো ভীষণ রকম ভাবে ধরা খেয়েছে সে। আজ আর রক্ষে নেই। প্রত্যুত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে, তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল। দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে। তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুপুকে জড়িয়ে ধরলো। ফুপু খানিকটা হকচকালো, পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলালো, ধমকে বলল, এই মেয়ে কে তুমি? আশ্চর্য, এইভাবে কেউ জড়িয়ে ধরে? এক্ষুনি তো তোমার চিৎকার শুনে আমার প্রাণটাই যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি আমি আপনার ভাতিজার একমাত্র বউ, আর এই বাড়িতে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো তো আমি নিজ হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলের উপর কেকটাও আমি আপনার জন্য আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজা কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে দেখুন। তাসফির এমন ঢপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তার তো জানাই ছিল না। ফুপু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফির লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জার পাওয়ার ভাব ভঙ্গি দেখে নিস্তব্ধ নিজে থতমত খেল। ফুফু আগে থেকেই দ্বিগুণ অবাক ছড়া কণ্ঠে বললেন, আর এগুলো তুমি আমার জন্য করেছো? সত্যি? তাসফি এবারে জোরে জোরে মাথা নাড়ল। ফুপুর চোখে চল চল করে উঠল। তাসফিকে বুকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার সোনাটা, অনুভব রে, এইবার একখানা কাজের মতো কাজ করেছিস। ওই শেখ বাড়ির যোগ্য বৌমা খুঁজে এনেছিস। এইভাবে আমার জন্য এই বাড়ির কেউ ভাবেনি রে, কোনো দিন কেউ না। কেউ তো আমায় দেখতেই পারে না। তুমি এই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুপু নিজের গলায় পরা স্বর্ণের চেইন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরল বুক। তাসফিও ফুপুকে জড়িয়ে ধরল। নিস্তব্ধর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। নিস্তব্ধ রে, এবারে বুঝি তোর শুধু জ্ঞান হারানোর পালা, আর তো কোনো রিয়াকশন দেওয়া বাকি নেই।
তার এমন কর্কশ ফুপুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেলল, তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেন আদায় করে। ফুপু নিজের গলায় আরও একটা চেন খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও আমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনো রকমে সোফায় গা এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়ার প্রয়োজন কথাটা তার মস্তিষ্কে খেলছে না। পরপর এত সারপ্রাইজে সে এবারে সত্যিই শকড। সুজন রেডি হচ্ছিল তার বন্ধু জসিমের কাকার বিয়ে। জোর করে সুজনকে নিচ্ছে ছেলেটা। হাজারবার না বলেও লাভ হয়নি, ছেলেটা একদম নাছোড় বান্ধা। জসিম রহস্যময় ভঙ্গিতে বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগলো। এমনিতেও 4-5 দিন যাবৎ সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুকতে শুধালো, এই অসময়ে যাচ্ছিস? কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবি কলার ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো, রাত তো কিছুটা হবেই। রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখেন। ছেলে তার উজ্জ্বল ফর্সা, কি মায়াবী চেহারা। লাল পাঞ্জাবিতে আরো বেশ মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখো। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলে শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে ছেলের মতে হবে কে জানে। ভদ্রমহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবে বাপ? এবারে নিজের বিয়েটা করো না। সুজন বিরক্তির কপালে কুঁচকে বলল, কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না, পেলেই বিয়ে করে নেব, এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, শোনো মা, জীবনে এত প্যারা নিতে নেই বুঝলে, সব সময় শুধু চিল করবা। আর বিয়ের মতো একটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় ইস্যু বানানোর তোমার কোনো দরকার নাই। দেখবে কখন না জানি হুট করে মেয়ে পছন্দ হলো আর তাকে সোজা বিয়ে করে নিয়ে আসলাম। রাহেলা বেগম থমথমে কণ্ঠে বলল, তাহলে তো ভালোই হয়, তবুও মরণের আগে ছেলের বউয়ের মুখ তো দেখতে পাবো। সুজন বুঝলো মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানি ব্যাগ পকেটে ভরতে ভরতে বলল, আমি আসছি মা, থাকো, দেরি হয়ে যাবে, ফিরতে রাত হবে বোধহয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগেই। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছিল। বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরে। ভাবলো একটু হাঁটাহাঁটির পরে বিয়ে পড়ানোর ওখানে থাকা যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থেমে গেল। এগিয়ে গিয়ে কথাগুলো স্পষ্ট শোনার চেষ্টা করলো। এদিকটা কিছুটা নির্জন, সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল, টাকা তো অর্ধেক দিলেন মশাই, বাকিটা কবে পাবো? এমন কচি মাল জুটিয়ে দিলাম আর পুরো টাকাটা দিলেন না। চিন্তা করবেন না, মেয়ে বেশি তেড়ি বেড়ি করলে জায়গা মতন দিয়ে দেবেন। সমস্যা কোথায়? শিক্ষিত সুন্দরী মেয়ে দিয়েছি, আর কি লাগে? ওদের কথা শুনে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বুঝতে পারলো এদের লক্ষণ মোটেও ভালো নয়। মহিলার পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করলো সুজন। পর্দা একটুখানি ফাঁক করে দুজনের চেহারা দেখতে সুজন আঁতকে উঠল। এ কি, এ তো স্বয়ং বর আর কনের চাচি। খাবার দাবারের সময় মহিলা নিচে পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো এখান থেকে। সুজন বেশ বুঝতে পারছে এদের লক্ষণ খুব একটা ভালো নয়। কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে ধরল। সুজন ছেলেটার দিকে চমকে তাকালো। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল, ভাইয়া, আমার আপুকে বাঁচান প্লিজ। আমার মা ভালো আপুকে জোর করে একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিচ্ছে। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমার সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগলো, মা আপুকে আটকে রেখেছে, জোর করে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে অন্যত্র গিয়েছে। এই সুযোগে মা আমাদের এখানে এনে আপুকে আটকে রেখে ভয় দেখিয়ে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। প্লিজ ভাইয়া, কিছু একটা করুন, আমার আপুকে বাঁচান ভাইয়া। আমার মনে হলো আপনি আমায় সাহায্য করতে পারবেন। সুজনের কপালে চিন্তায় ভাঁজ দৃঢ় হলো। সুজন ছেলেটার মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই জায়গায় সে কি বা করতে পারবে। জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরল। সত্যি করে বলো কি হচ্ছে। কি হবে? তোর 60 চাচা বুড়ো,
এটা জানতাম, কিন্তু তাই বলে সে অল্প বয়সে মেয়ে বিয়ে করবে? জসিম হেসে বলল, এটাই তো তোকে দেখাতে চেয়েছিলাম। শোন, আসলে আমার কাকার একটা ব্যামো আছে, কচি মেয়ে বিয়ে করার ব্যামো। সুজন আশ্চর্য স্বরে বলল, এই ব্যাপারটা তোর কাছে মজা মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচার এর আগে আরো বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসলো। সুজন বলল, এটা ফাজলামির সময় নয় জসিম। মেয়েটা নাকি বিয়েতে রাজি না, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আমায় এটা বল, আগে যতগুলো বিয়ে করেছে তার সেই বউগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, তাদের তো আমরা আর দেখিনি। বিয়ের পর চাচা তাদেরকে সবাইকে অন্য ফ্ল্যাটে নিয়ে রাখতো। এক্স্যাক্টলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকছে না আমার। এই মুহূর্তে আমাদের পুলিশে খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখালো। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে পড়ানো তো শুরু হয়ে গেছে, তাই তো আমি তোকে খুঁজতে খুঁজতে এসেছিলাম। কিন্তু বিয়ে তো আরো পর পড়ানোর কথা ছিল। চাচা বলল দ্রুত বিয়ের কাজ সারতে। সুজন জসিমকে বলল,